আমি যে ভেতর থেকে স্পষ্ট তার কণ্ঠের বাবা ডাক শুনতে পেলাম। তবে তবে কি আমায় আসতে দেখে কাছে করে কোথাও লুকিয়ে পড়েছে? আচ্ছা, আমিও বরং এইখানে করে কাটে তাই তো শয়নে শোভনে আমি স্পষ্ট শুনতে পাই আমার বকুলের কণ্ঠস্বর। আমার চোখের সামনে আলেয়ার মতো ভেসে ওঠে তার ওই বলির মুখখানা। তুমি অযথা দিদির কথা ভাবছো বাবা? না রে মা, না, অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল আমি বকুলের কোনো সংবাদ পেলাম না। কিভাবে যে আছে, কেমন আছে আমার মেয়েটা? আমি বলছি দিদি বেশ ভালোই আছে বাবা। দেখো ওরা ওদের শ্বশুরবাড়ির লোক নিশ্চয় ওকে মেনে নিয়েছে, না হলে কবে এ বাড়ি থেকে ফিরে আসতো? তুই বলছিস না ভালো আছে? ওরা সবাই ওকে যথাযথ কতটাই মেনে নিয়েছে। নেবেই তো, নেবেই তো। ধ্রুবর মতো আদর্শবান সন্তানের বাবা মা কখনো নিষ্ঠুর হতে পারে না রে মা, কখনো নিষ্ঠুর হতে পারে না। বাবা হ্যাঁ, ঠিকই তো। মায়ের কি দোষ বলতো মা? নিমাই যা শুনেছে তাই তো বলেছে। আমি বলে কাজ করে দেবো। আমি আজকে বকুলকে একবার দেখে আসি। আজই যাবে বাবা? মা হ্যাঁ, কতদিন হলো আমি মেয়েটাকে আমি দেখিনি। মনটা আমার ঘরে ছটফট করছে রে মা, মনটা আমার খুব ছটফট করছে। আর তাছাড়া বিয়ের পরে নতুন মেয়ে জামাইকে নিয়ে একসঙ্গে বাবার বাড়িতে আসতে হয়। আর আমি বরং এখনই শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি এমন কিছুই দিতে পারিনি রে মা। আজ যদি ধ্রুবর জন্য একটা তোস্তা পাঞ্জাবি আর আমার বকুল মায়ের জন্য যদি একটা শাড়ি নিয়ে যেতে না পারি, আমি যে ওদের কাছে ভীষণ ছোট হয়ে যাবো। এক কাজ করলে হয় না বাবা? কিন্তু তুই
বিশ্বাস কর, আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি একটা কাজ করলে হয় না বাবা, মায়ের সোনার গলা দুটো বিক্রি করে না। না আরে চাপা না, অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত বায়নাগুলো আমি একটা একটা করে দিতে পারছি। আমার মধ্যে আছে শুধু ওই এক জোড়া বাড়া, তার সেই শেষ স্মৃতিটুকু তুই আমাকে আর মুছে ফেলতে বলিস না। তুই আমাকে আর মুছে ফেলতে বেশ, তাই হোক। তবে আমি বলছিলাম কি বাবা, আজ না পারলেও বাড়ি যাবার সময় দিদি জামাইবাবুকে নতুন কিছু জামা কাপড় পরে পাঠিও। হাতে দুটো দিয়ে সময় পাবে, তুমি নিশ্চয়ই পারবে। হ্যাঁ মা, হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। আমি দুটো দিন হাতে সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। আর আর আমি তাহলে এখন আসছি রে মা। আর সম্ভব হলে কালকেই ওদের বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, আর মায়ের হাতে আমি সমস্ত বাজার হাত করে দেবো। আমরা আসার আগে তুই যেন রান্না বান্না করে সমস্ত ঠিক করে রাখবি। আরে মা, এখন দিনকাল ভালো নয়। হ্যাঁ, খুব প্রয়োজন না হলে তুই কিন্তু বাড়ি থেকে বেরোবি না। হ্যাঁ, আমি আসছি রে মা, ভালো থাকবি। আচ্ছা, আসি। কি মজা, কাল আমার দিদির জামাইবাবু আসবে। অনেকদিন পর ধুপোদাও না, না না না, ধুপোদা নয়, এখন রীতিমতো সে আমার জামাইবাবু। তাই জামাইবাবু এলে আমি তাকে বলবো। যারে যাই তারে পাই না, যারে পাই তবে পাই না পাই। আমি কিন্তু আপনাকে চাই। হ্যাঁ, না মানে আপনি নিশ্চয় এই ফুল ভালোবাসেন। এই ফুল নিয়ে আমি আপনাকে আজকে আমার নাম হরিপদ। আমি যাত্রা দলের দিদিকে পাঠাই। কিন্তু এখানে কেন? হ্যাঁ, লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য একটি যোগ্যপত্রের সন্ধান করেছি। তাই নিজেকে যথাযথ ব্যবস্থা করি আমি এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? আজকে হ্যাঁ, আমি সুদর্শন সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণে ছড়া আছে। তাছাড়া আমি ভালো গাইতে পারি, ভালো নাচতেও পারি। সব ডান্সের সঙ্গে মিক্সচার করে একেবারে এমন একটা আইটেম বেশ বাংলা, যা দেখে আপনি একবারে তাজ্জব বানিয়ে যাবেন। দাঁড়ান, আমি একটু নেচে দেখাচ্ছি। আপনার বেশ বড় বড় নাচ হবে। বেশ, তাহলে একটা ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত হয়ে যায়। রে বেশ, থামলাম। তাহলে আপনি আপনার আমাদের প্রাথমিক বীর আলোচনা হয়ে যান। প্রাথমিক আলোচনা মানে? হ্যাঁ, আমার বিয়েতে আমি ঘটক, যোগাযোগ থেকে একেবারে ঝর্ণা তালা পর্যন্ত একবারে একাই সামনে নেব। নিন, ডাকুন আপনার বাবাকে। নিন। আরে আগে বলবেন তো। আমাকে আপনার পছন্দ হয়েছে। আপনাকে আমার পছন্দ হবে না? আপনি হলেন সুদর্শন বাবা, সুস্বাস্থ্যবান। আপনার কথা
তোমায় ছুঁয়ে কাছে এই ফুলটা তোমার তোমায় লাগিয়ে দিই। আপনি চলে যেতে বলছেন মানে একটু মিষ্টি বলুন। তাহলে আসি তুমি বরং তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা জানিয়ে দিও। হ্যাঁ কেমন এবার আমি যেদিন আসবো সেদিন একেবারে টপর মাথায় দিয়ে लेकिन তোমার দেওয়া ওই জুতির মালাকে আমি ফুলের মালা ভেবে গলায় পরে নেবো চাপা। তুমি আবার এসেছো? আরে নেহি নেহি, আজ আমি তোমার সাথে আশ্রয় করতে আসিনি চাপা। এসেছি তোমার ইনকার নিয়ে আমার শূন্য হৃদয়ে দেবটাকে ভরিয়ে নিতে। আমি জানি আমার আশনাই কখনো তোমার দিলের হৃদয়ে প্রেমের দিলে চিরাগ জ্বালতে পারবে না। আমার মতবাদ নাসিব কখনো তোমার দিলের মন্দিরে আসন পেতে পারে না চাপা। ফির সারি জিন্দগি আমি তোমায় সব দেখে যাবো চাপা। আপনি ফিরে যান চন্দ্রবাবু, দয়া করে আপনি এখান থেকে চলে যান। বেশ, তবে তাই হোক, তোমার দুঃখের কারণ হয়ে ফির কभी আমি তোমার সামনে আসবো না চাপা। লেকিন দূর থেকে তোমার আমি দোয়া ভরে দেখবো। তাই করো। আরেকটা বাত চাপা, তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার ইয়াদ হবে না, তা আমি জানি। লেকিন দুঃখের দিনে কখন যদি আমার কথা ইয়াদ হয় তুমি তাহলে আমার কাছে এসো। আমি জিন্দগি ভর তোমার পথ চেয়ে রইবো চাপা। হ্যাঁ, বাতো কি বাত, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, এবং আমাদের অফিসে একজন লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। চাকরি করতে মর্জি হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। ইন্টারভিউতে পাশ করে আমার চাকরি হবে? ফির কেন কিন্তু বলছো চাপা? আরে তোমার চাকরি পাওয়া সমস্ত দায়িত্ব তো আমার আছে। তোমার সামান্য উপকার করতে পারলে নিজেকে আমি বহুত বহুত কৃতজ্ঞ মনে করবো চাপা। তোমার বাবাকে বলে রাজি করে নেব, আমি আবার টাইম মোতাবেক আসবো। আজ তাহলে চলি, কেমন? গুড বাই চাপা, গুড বাই। ইন্টারভিউতে পাশ করলে আমার চাকরি হবে, এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা, না না না, চাকরিটা আমাকে যেমন করে হোক করতেই হবে। বাবাকে রাজি করাতেই হবে। বাবাকে রাজি করিয়ে বলবো। কি বলবে চাপা? না মানে, আচ্ছা রত্নদা, আমি যদি হঠাৎ করে চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রং হয়তো নতুন করে বদলে যাবে। কোন নতুন শিল্পী হয়তো আবার সুন্দর করে রাঙাবে তোমার মনে রাখা। আর সেই আকাশ থেকে নক্ষত্র একটু একটু করে দূরে নেমে যাবে। আমার আধার মনের আকাশে একটাই নক্ষত্র উদয় হয়েছে। সেই নক্ষত্র যদি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে যে আমার জীবনটা কালো অন্ধকারে ভরে যাবে। নক্ষত্রদা, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে রেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম
সেই সুযোগে আমি পাঠিয়ে এসেছি। এবার যা করে হোক ওদের দৃষ্টি নিয়ে এই গল্প থেকে আমাকে পালাতেই হবে, কিন্তু নইলে আমাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু কোন দিকে পালাই? এই দরজা দিয়ে গেলে যদি ওদের নজরে পড়ে যায়, ওই দরজা দিয়ে পালাই। আমি বলো ওই পেছনের দরজা দিয়ে। পেছনের দরজা দিয়ে কেন কঙ্কন? ইচ্ছে হলে কিন্তু তোর সামনে দরজা দিয়ে যেতে পারে। তুমি আমি তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তো তোকে আমি এখন তুই ভুল করে জীবনের পথে না মরণের পথে। তার মানে তুই যদি আমার কথা মেনে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিস, তোর জীবন আমি হাসি আনন্দে ভরে দেব। আর যদি তোর সম্পত্তির মনে আমার কথাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে আমি তোর ময়না তুমি কেমন করে ভাবলে দাদা? আমি একটু ভয় পেতে হই, আমার জমি তোমার নামে লিখে দেবো। আমি তো তোকে আমার তোকে আমি অনেক বেশি সুখ শান্তিতে রাখবো। আমিও তো বড় কষ্ট পাই ভাই। আমি তোমার ভাই, আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পেলে, কিন্তু দাদা আমার মনটা মতো ছিল তোমার তো। তুমি তুমি তোকে নিজের হাতে গলা টিপে খুন করেছ। কই কই তখন তো তোমার এতটুকু কষ্ট হয়নি। সেদিন তো আমি অতিরিক্ত মদের নেশায় আচ্ছন্ন, তাই মদের নেশায় কি করেছি মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার ময়না যদি বেঁচে থাকতো, সে যে পৈতৃক সম্পদে একটা বড় অংশ পেয়ে যেত। তাই তাই তুমি সুস্থ মস্তিষ্কে আমার ময়নাকে খুন করেছ। আমাকে তুমি খুন করতে, যদি না আমার বাবা আমার নামে উল্লি করে যেতে। তখন তোকে খুন করিনি, কিন্তু এবার তোকে আমি সত্যি সত্যি খুন করে তোর নামের সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নেব এবং তোর নামের জায়গায় আমি আমার নামটা কিন্তু বসাবো। পারবে না, পারবে না। কারণ দইলে বস্ত্র লেখা রয়েছে, আকস্মিক ভাবে আমার যদি মৃত্যু হয়, তাহলে আমার নামের সমস্ত সম্পত্তি ওই সরকার বাজেয়াপ্ত করবে। তাই তুমি কোনো মতেই আমাকে খুন করতে পারবে না। তোর বিশ্বাস নিয়ে পড়ে থাক, আর আমি তোর ওই অন্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারে হোক তোর নামের সম্পত্তি আমি ছিনিয়ে নেব। রমজান, রমজান, এতক্ষণ তুই কোথায় ছিলি? আজকে এই পাগলাটা ঘুম ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, পাগলামি করছে, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। না মানে ওর ঘরে দরজা তো বাড়িতে বন্ধ ছিল, তাহলে ওর দরজা কে খুলবে? তাহলে নিশ্চয় কেউ খুলে দিয়েছে। এই এই বাবা বল বল বল। একটা ভূত এসে দরজা খুলে দিয়েছে। যে ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়েছে, সেই ভূতটা এবার তোমাদের মরণের দরজা খুলে দেবে। ওর পাগলামো সহ্য করার মতো সময় আমার এখন নেই। যদি বাঁচতে চাস তাহলে তুই এই দলিলটাতে সই করে দে, তারপর তুই যত খুশি পাগলামি করবি, কেউ তোকে কিছু বলতে আসবে না। ওই হ্যাঁ সই
সইটা করে দিলে বস তোকে একেবারে রাজা ভাবে লাগবে। রাজা ভালো ভালো খাবার পাবি, আরে দামি দামি পোশাক পরে ওই বসের গাড়ি নিয়ে তুই যেখানে খুশি সেখানে ঘুরতে পাবি। আর ভালো একটু মদও পাবি। আজ আমার কি মনে হচ্ছে? একই মায়ের পেটে ভয় ভয়। কে? এই ছোট্ট সই করতে পারছি। একটা সই, একটা সই আমাকে অনেক অনেক আনন্দ এনে দেবে। আর আর এনে দেবে আমাকে মস্ত বড় লোক হওয়ার সুযোগ। এই যে আমি সই করছি, আমি সই করছি। কেন তুই আমার চোখে চোখে কাছিস? বল, বল। না, উত্তেজনা বস আত্মটা করতে যাচ্ছে। আরে মহা বস তোমার ভুল করতে যাচ্ছে। ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। নিয়ে যাও ওকে আমার চোখের সামনে থেকে। ওকে দেখে আমার মাথায় রক্ত। আজকে আমি সারাদিন এমন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওই নরক যন্ত্রণা ভাগাবো। যতবারই ওর জ্ঞান ফিরে না গেল এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ও শরীরে আমি ও শরীরে আমি হাসি মুখে কিন্তু বরণ করে নেব, কিন্তু ওই বিভৎস নরক যন্ত্রণা আমি আর সইতে পারি না। তুমি আমায় মুক্তি দাও, মৃত্যুর পথে মুক্তি। চল চল আমি তোকে বলতে দেবো। আমার আকাঙ্ক্ষা ময়না তোকে আমি কিন্তু কিভাবে দিয়েছে আমার আমি মেটাবো। ও মাই গড! করে ঢুকো না করতে শশী সাথে ঠাট্টা করো না কোনো ঠাট্টা করো না। জানো তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে জীবনে আমি মহাভুল করেছি। ওই ধূপগাঙ্গুলি মানুষ নয়, রক্ত মাংস করা মানুষ নয়, কামনা বাসনা নিয়ে একটা পাত্র। আমি পাত্রটাকে চৌচির করে দিয়ে আমি তো তোমার সাহায্য চাই। আমি তোমাকে সাহায্য করার জন্য বলে কিভাবে তোমাকে সাহায্য করবো? কিভাবে তোমাকে আমি সাহায্য করবো? বলবো এখানে নয়, নির্জন নিরালয়ে চোখে নেশা ভরা আছে পাগল এই চলে আছে মতো তুমি নেবে এই দুটি চোখে নেশা ভরা আছে পাগল চলে আছে
থেকে আমি যেন কেমন একটা হয়ে গেছি, কোনো কাজে যেন মন বসছে না। এই চাকরানি হলেও মেয়েটার মুখখানা ভারী সুন্দর, আর তার চেয়ে সুন্দর ওর দেহখানা, ওর চোখ দুটো যেন সারা আস্ত দুটো চুম্বক, আর মুখটা যেন একটা মোচা। আর ওই মোচাটাকে যদি আপনার সামনে পেতাম, কিন্তু কিভাবে কিভাবে ওকে আমি ভালো পাবো? পেয়েছি পেয়েছি। কে আছিস? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দেবো। জলের গ্লাস হাতে বকুল একটু একটু করে আমার দিকে এগিয়ে আসবে, আরো কাছে কাছে। আর তারপর যখন সকালের মধ্যে আসবে, তখন এমনি করে তাকে আমি জল চাইছিলে মেজবাবু? কে তুমি? এসো এসো। জল চাইছিলে? কই ও হ্যাঁ, জল চাইছিলাম বটে। হ্যাঁ, আমার একটা চেষ্টা পেয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি কি সেই চেষ্টা মেটাতে পারবে? জলটা পান করে নিন বাবু, সব চেষ্টা মিটে যাবে। হাতের কাছে তরল অমৃত থাকতে শুধু গ্লাসের জলে কি চেষ্টা মেটে সুন্দরী? তোমার হাতটা তো বেশ নরম, বুকটা নিশ্চয় তোমার মতো স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসংখ্য ক্ষুধা। আর সেই ক্ষুধা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে এসো, আমি তোমাকে এমনি করে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। কে আছো? বাঁচাও! ঠাকুরপো, তোমার এখানে? তুমি এসেছো বৌদি? তুমি না এলে এই নষ্টা মেয়েটা এতক্ষণে আমাকে বললে ঠাকুরপো তুমি? মেয়েটা তোমাকে কি আর বলবো বৌদি, লজ্জায় কথাটা বলতে আমার মাথা নত হয়ে আসছে। আমার জল দিতে এসে ও অশ্লীল ইঙ্গিত করে বললো, আর আমি রাজি না হতে হঠাৎ আমাকে আর হঠাৎ আমাকে আসতে দেখে ভালো মানুষ আসতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চমৎকার মেজবাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সদপুরুষ জীবনে আমি প্রথম দেখলাম। বকুল পরের মেয়ে, চাকরানী। তাই হয়তো তোমার সাধুতার মুখোশ দিয়ে ঢাকা চরিত্রহীনতার আসল রূপটাকে আমি প্রকাশ করতে পারবো। ঈশ্বর বলে একজন আছে, তার চক্রে ফাঁকি দিয়ে তুমি কিন্তু কিছুতেই তোমার আসল চরিত্রটাকে লুকিয়ে রাখতে পারবে না। কি বললি? ছোট লোকের মেয়ে হলে এই বকুলের চরিত্র কিন্তু তোমার চরিত্রের চেয়ে কোনো অংশে কম নয় বৈঠা। তাই বলছি, এত সহজে খোলা বাজারে আমার চরিত্রকে তুমি বিক্রি করতে চেও না বৈঠান। আমার চরিত্রকে তুমি বিক্রি করতে চেও না। একটা চাকরানির এত বড় অহংকার! আজই আমি ওকে এই বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কতটুকু ঠাকুরপো? আসল দোষ না জানো? তার রক্ষণতা অপদক্ষতার জন্য দাদা তুমি? আরে ঠাকুরপো, উনি আমার মাসতুতো দাদা হলেও মুখে কথা বললেও ওনাকে মনে মনে আমার মায়ের পেটে ধাঁধা বলেই মনে করো আমার ভীষণ বুঝলাম, কিন্তু প্রথম আলাপে তিনি আমাকে অক্ষম অপদার্থ বলে ব্যঙ্গ করলেন কেন? ওটাই তো আমার স্বভাব ভাইয়া। যত অপ্রিয় সত্য কথাই হোক না কেন,
আমি কিন্তু কারো মুখের উপর সত্য ছাড়া মিথ্যা কিছু বলি না। কি হলো ঠাকুরপো? দাদার কথাগুলো বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? হ্যাঁ, না বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার ওই রান্নাদের কথা আমি একটাও বুঝতে পারছি না। আরে বোকা, ভীষণ বোকা ভাইয়া। আরে আমি তো শুনেছিলাম তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছো। হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, আপনি চাইলে আমি সার্টিফিকেটটা দেখাতে পারি। আরে তার কোনো প্রয়োজন নেই। আমি দেখতে চাই আপনার এলে আপনার কর্মদক্ষতা। হ্যাঁ, তার মানে মানেটা আমি কিন্তু লিখে দেবো। হ্যাঁ, ক্যালকাটা আমার অফিসে গেলেই সব বুঝতে পারবে। মাস্টার যাওয়ার লোক আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওখানে আমার সবুর সঙ্গে আমার শেষ যা পারা করতো। হ্যাঁ, ওকে। বাই দাদা। ও রাঙাবাবু, মিস্টার রাঙাবাবু। ঠাকুরপো, আবার রাঙাবাবু রাঙাবাবু বলে ডাকছো কেন? তার চেয়ে তুমি বড় ওই নির্জন নিরালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করে নাও। কি দেখবো? দেখবে তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো কারণ এসব গান বোঝার মতো বয়স আপনার নেই। তুমি হয়তো ভুলে যাচ্ছ বোমা, একদিন ওই বয়সটা আমি পেরিয়ে এসেছি। তোমার যে কম বয়সে এবারে বউ হয়ে এসে এই সংসারে মঙ্গল কামনার জন্য আমি তুলসী তলায় মঙ্গল দিতেছি। কিন্তু তোমার মতো এরকম অশ্লীল অমঙ্গল কাজে আমার বেহারা করা মুখ সামনে কথা বলবেন না, নইলে কিন্তু শাশুড়ি বলে আর সামনে রাখতে আমি পারবো না। তুমি কি বললে? বৌদি তো ঠিক কথাই বলেছে মা। এই শহরের মেয়ে বলে বৌদিকে তোমরা যা খুশি তাই না বলে অপমান করবে, আর তার আদব কায়দা চালচলন নিয়ে তোমরা বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। চমৎকার, তোমার মেয়ে ছেলে তো অনেক বড় হয়ে গেছে বাবা, তাই তো সেটাই তোমার অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। হ্যাঁ, করবই তো। বৌদি শহরের মেয়ে, এই শহরের আদব কায়দায় মানুষ হয়েছে, হ্যাঁ, তার ওই শিক্ষা রুচিকে নিয়ে তোমরা অপমান করবে, আমি কিছুতেই মেনে নেবো না বাবা। তোর মতো আমি একটা কথা বলছি তো, আমি জীবিত থাকতে তোরা এই সংসারে আধুনিকতার নামাবলী গায়ে গড়িয়ে ব্যভিচারের কীর্তন করতে পারবে না। কি করবেন আপনি? আবার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমার নায়িকার মতো সাজ করে ঘুরে বেড়ায়? কোন বাড়ির গৃহলক্ষ্মী ঘণ্টা খুলে নাভির নিচে স্বামী শ্বশুর দেওর শাশুড়ির সামনে নির্লজ্জ বেহায়ার মতো? ও আচ্ছা 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 আচ্ছা,
আপনি তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীরটাকে জরিপ করছিলেন? হ্যাঁ, তবে তোমার শরীরটাকে নয় বৌমা, আমি মনে মনে জরিপ করছিলাম আর ভাবছিলাম চরিত্র নামক শব্দটা তোমার মধ্যে আছে। আছে, সেটা আপনাদের ওল্ড কালচারের সামনে করা চোখে দেখতে পাবেন না। অধঃপতনের কতটুকু দেখেছেন শুনুন, কান খাড়া করে শুনে রাখুন। আমার চলার পথে খেয়াল খুশির পথে যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে আপনাদের সাজানো সংসারে আগুন ধরিয়ে দিয়ে ধুঁকো দিয়ে আমি শহরে চলে যাব। তাও তুমি পারবে না বড় লোকের অহংকারী মেয়ে। আমার সত্য সাধনার সম্পদ, আশা ভরসার লক্ষ্য, আমার ওই ধ্রুবকে তুমি কখনোই আদর্শচ্যুত করতে ওসব ফলিতা লিখে কোনো লাভ নেই মা। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। এই বরটাকে বলে এর একটা বিহিত ব্যবস্থা করবো, আর বরটা যদি উপযুক্ত ব্যবস্থা দিতে ব্যর্থ হয়, এই মেজ ছেলে হিসাবে যা করার কিন্তু আমিই করবো, এই বলে গেলাম মা। আমার কথা শোনো। ওকে তুমি দেখো না মমতা, ওকে তুমি কেউ নেই, কেউ নেই মমতা, আমার জন্যে চল আমি জল এনেছি বাবা, দেখি দেখি। এখন কেমন বোধ করছেন বাবা? মায়ের মতো মমতার পর কেন তুমি আমার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? বাবা না হলে কি আপনার মতো দেবতার পায়ে আমি আশ্রয় পেতাম? শুনছ মমতা, শুনছ? কাজের মেয়ে বলেও বকুলের হৃদয়ে কালো বহর, অথচ আমাকে বৌমা জানো বকুল, আমি যে বলে বলে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে আসা ওই আধুনিকা বৌমা আমার সেই সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। বাবা ভীষণ ভেঙে পড়েছে। আপনি বাবার কাছে যান না, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি। ভুল তো আমি করেছি। মৃত্যু শয্যায় পড়ে থাকা ওই মানুষটা শেষ ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমি না জেনে শুনে ওই শহর থেকে বউ এনেছি, কিন্তু সেই বউ যে ভাগিনী হয়ে আমার সংসারটাকে এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে, তা আমি স্বপ্নেও ভাবিনি বকুল। আমি নিয়তির খেলা মা, সবই নিয়তির খেলা। নইলে স্বামীর সংসারে কেন আমাকে চাকরানি সেজে থাকতে হবে? ওই রে, কোথায় গেলে মা?
মায়া কেন রে না তবে তবে এর এক তোকে মেনে নেয়নি। এসব কথা কেন বলছো বাবা? আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আমাকে হাসি মুখে মেনে নিয়েছে বাবা। মেনে নিয়েছে। তোর কথাটা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল রে মা। সব সত্যি তুমি করো না বাবা রে মা। মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়ে তুই তুই এই পুরো বাপটাকে একেবারেই ভুলে গেলি। বাবা এই এতদিনে একটা চিঠি দিতে হচ্ছে বাবা তুই তুই কি জানিস না তোর চিন্তায় চিন্তায় রাখতে আমার ঘুম আসে না। খেতে বসলে চোখের সামনে ভেসে ওঠে তোর ওই গলির খাবার খাওয়া করে বাবা তুমি আমি আর কাঁদবো না। তুই আমাকে ভুলে গেছিস তো কি হয়েছে? তুই যে সুখে আছিস এটাই তো আমার পরম সুখ রে মা। তুই যে শান্তিতে আছিস এটাই আমার পরম শান্তি। বৃদ্ধায় অভিমান করছো বাবা। আমার শ্বশুর মশাই অসুস্থ, তাই তো এই সংসারে এখন আমার কত কাজ। তাই তো সময় মতো আমি তোমাকে চিঠি দিতে পারি না বাবা। কি বললি মা? তোর শ্বশুর অসুস্থ? কই কই তুই এ কথা তো আমাকে আগে কোনোদিন বলিস নি। আচ্ছা চল তো দেখে আসি।